কথাগুলো বাংলা অপরের সামনে তুলে ধরতে পারি, সেই বিষয়টা একটু দেখব। অর্থাৎ হাউ ক্যান উই স্টার্ট এ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সদের সামনে কিভাবে আমরা সুন্দরভাবে আমাদের কথাটা তুলে ধরতে পারি, সেই জায়গাটা আমরা দেখব। কথা বলতে গেলে আমাদের কিছু সেই সিস্টেম মেনটেন করতে হয়, শুধু কথা বললে তো হবে না। আপনাকে বলা হলো যে আপনি এই মানুষগুলোর সামনে, 1,000 মানুষ তার সামনে আপনি ইংলিশে একটা বক্তব্য রাখবেন, যে কোনো বিষয়ের উপরে, মোবাইল ফোন হতে পারে, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস হতে পারে, যে কোনো বিষয়ের উপরে। তো সেখানে কি করতে হবে? প্রথমে কিন্তু আমাদের এইভাবে শুরু করতে হবে, গুড আফটারনুন এভরিওয়ান। এই সেন্টেন্সটা বলতে হবে, গুড আফটারনুন এভরিওয়ান। স্ক্রিন দেখতে পাচ্ছেন প্লিজ? জি, দেখতেছি। আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান, প্রথমে এই কথাটা বলবো, হাউ আর ইউ। হাউ আর ইউ এর অর্থ হচ্ছে আপনারা কেমন আছেন। দিস ইজ ইয়াসিন শেখ বা দিস ইজ ইয়াসিন বিফোর ইউ, আপনাদের সামনে আমি ইয়াসিন, নামটা বলবেন। ফার্স্ট, প্রথমে, আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার অর ব্রাদার, অর তার নেমটা যদি জানা থাকে এখানে নামটা বলবেন। কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন? ফর গিভিং মি সাচ এ চান্স, আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। কিসের সুযোগ করে দিয়েছেন? ফর গিভিং মি সাচ এ চান্স টু সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে এই নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আমার স্যার আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এর জন্য স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ ড্যাশ, আজকের যে টপিকটা, সেই টপিকটার নাম বলবেন, যে টুডেস টপিক ইজ অ্যাবাউট মোবাইল ফোন। টুডেস টপিক ইজ অ্যাবাউট, টুডেস টপিক ইজ অ্যাবাউট বাস স্ট্যান্ড। টুডেস টপিক ইজ অ্যাবাউট, এখানে অনেক কিছু বলতে পারেন, আপনার যে যে বিষয়ের উপরে কথা বলতে হবে সেই সেই টপিক গুলো এখানে বললে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই টপিক গুলো যাই হোক না কেন, আপনি এই প্রথমে যা বলে শুরু করেছি, প্রত্যেকটা টপিকের আগে এগুলো কিন্তু বলা যায়, প্রত্যেকটা টপিকের আগে এগুলো আপনি বলে শুরু করতে পারবেন। দেখেন, এইটা হচ্ছে স্টার্টিং সিস্টেম অন, আমরা কিন্তু ডিরেক্ট কথা বলা শিখতেছি, কিভাবে কথা বলা যায়, তাই না? তাহলে এটা হচ্ছে স্টার্টিং সিস্টেম অন। আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছি, ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, আই এম ফাইন, মাই নেম ইজ বা আই এম ড্যাশ, এখানে নামটা বলবেন আপনার। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনাদের সাথে থাকতে পেরে আমি খুব আনন্দিত। নাও, এখন, আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক, আজকের টপিকের উপরে আমি আলোচনা পেশ করতে যাচ্ছি। দেখেন, আই এম গোয়িং টু, আমি যাচ্ছি, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা আমরা খুব ভালোভাবে শিখবো আজকে। আমি টেন্সটা আপনাকে ক্লিয়ার করে দিব, একবার টেন্সটা দেখাবো। দ্য টপিকস নেম ইজ, এখানে টপিকের নাম, টপিক মানে কি জানেন? বিষয়। দ্য টপিকস নেম ইজ ড্যাশ, টপিকের নামটা হচ্ছে ড্যাশ, ডিয়ার ফ্রেন্ডস। ডিয়ার ফ্রেন্ডস মানে কি? প্রিয় বন্ধুগণ। এইখান থেকে আপনি আপনার মূল বক্তব্যটা শুরু করবেন ডিয়ার ফ্রেন্ডস বলে। হুম। এরপর বলবেন স্টার্টিং সিস্টেম থ্রি, এখানেও কিন্তু এই প্রথম সিস্টেম দ্বিতীয় সিস্টেম ওর মতো করেই এখানে লিখেছি, ইন দ্য ভেরি বিগিনিং মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি সাচ এ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। এই প্রায় একই কথা তিনোটায়, এই যে তিনটা পার্ট, এগুলো আপনি বাসায় বসে একটু পড়বেন, একটু মুখস্থ করে ফেলবেন। মানুষের সামনে কথা বলতে গেলে, আপনি যে কোনো বিষয়ের উপরে কথা বলতে চাইলে আপনাকে প্রথমে এই সেন্টেন্স গুলা বলে শুরু করতে হবে। এরপর দেখবো স্টার্টিং সিস্টেম থ্রি, ও সরি, এটা তো দেখলাম। এরপর আমরা দেখবো ফিনিশিং, আপনার কথা বলা হয়ে গিয়েছে, কিভাবে আমরা শেষ করব, বিষয়টা শেষ নামাবো। তো সেটা শেষ নামাতে গেলে কি হচ্ছে, ফিনিশিং সিস্টেম ওয়ান, দ্যাটস অল ফ্রম মাই সাইড। দ্যাটস অল ফ্রম মাই সাইড, অর্থাৎ আপনি এখন কথা শেষ করবেন, সেই শেষ মুহূর্তে গিয়ে এই বাক্যগুলা বলবেন, দ্যাটস অল ফ্রম মাই সাইড, আমার তরফ থেকে এতটুকু, ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ প্যাশেন্স, আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। এটা বলে আপনি শেষ করতে পারবেন। আর এতগুলা বাক্য যদি আপনার বলার ইচ্ছা না থাকে, তো আপনি একটা বাক্যে শেষ করতে পারবেন। বাক্যটা কি? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু শেষ নামাতে হবে। আর শুরু করতে হবে কিভাবে? এই কথাগুলো বলে শুরু এবং শেষ দেখিয়ে দিলাম। মাঝে যে অংশটুকু, এটাকে বলা হয় বডি অফ দ্য লেটার। কি বলা হয় বলেন? বডি অফ দ্য লেটার। তো এইটা আপনি নিজে নিজে করবেন, মুখস্থ করবেন। এইবার দেখেন, আমরা এইটা একটু পড়ি।
এই যে আসসালামু আলাইকুম, এখানে একটা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজে আপনি কি বা আপনার পিতামাতা আপনার পরিচয় সম্পর্কে এটা বলা যায়। তো এটা একটু পড়তে হবে, পড়তে পারবেন? আসসালামু আলাইকুম এখান থেকে শুরু করতে হবে। পড়েন, যেটা না পারবেন আমি বলে দিব। শুরু করেন, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Good morning. হুম। Assalamu alaikum. Good morning, you all. Well, I am glad to introduce myself. হুম। My name is Yasin. হুম। This is Yasin. I am 24 years old. I am Bangladeshi by birth, having by মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা সেটা বলবেন। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চাঁদপুর, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ নোয়াখালী, যেটা আপনার হোম ডিস্ট্রিক্ট সেটা বলতে হবে। বলেন, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ। my home district, Chatpur. চাঁদপুর, হ্যাঁ। এট প্রেজেন্ট আই অ্যাম লিভিং ইন সৌদি আরব। হুম, এখানে লেখা বুঝে রয়েছে। আসলাম। হ্যাঁ, এখানে যা আপনার লেখা আপনার রয়েছে, কত এটা যা লেখা আছে তাই বলবেন। এট প্রেজেন্ট, বর্তমানে আই অ্যাম লিভিং ইন ঢাকা, দেখেন এখানে রয়েছে আমি এখন ঢাকায় বসবাস করছি। হুম, আপনি কি বলবেন? এট প্রেজেন্ট আই অ্যাম লিভিং ইন সৌদি আরাবিয়া, আই অ্যাম এ স্টুডেন্ট। হ্যাঁ, অথবা আই অ্যাম হ্যাভিং মাই, বলেন এখান থেকে পড়েন। হুম। at present I am having in Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English language and literature. I am doing my bachelor degree in English language at City University. Uh, I am Muslim middle class family. Our family কনসিস্ট, consists কনসিস্ট অফ, হ্যাঁ, কনসিস্ট consists অফ মানে গঠিত। কনসিস্ট অফ। consists of 7 members. My friends and have my lovely 4 brothers and only one sister. My father is a businessman, and my mother is a housewife. I am single. My favorite sports are football and cricket. My favorite color are black and white. I am interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience শেয়ারিং। hearing. থ্যাংক ইউ ফর পার্সন শেয়ারিং। আপা আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, কেমন আছেন? প্লিজ আনমিউট ইউর ওয়ালাইকুম মাইক্রোফোন। আসসালাম। থ্যাংক ইউ। জি, হ্যাঁ একটু, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, একটু আহ, আমরা ক্লাসে জয়েন করলাম। পরিবেশ ভালো নাই, আমার শরীরটা ভালো না। আচ্ছা আচ্ছা, কি জ্বর হয়েছে? আমার একটু হাই প্রেশার আছে, তো ও প্রেশার আচ্ছা আচ্ছা বেড়ে আচ্ছা গেছে। আচ্ছা, তো প্রেসারের ওষুধ খাওয়া হচ্ছে? অ্যামলোফেন বা অন্য কোনো হ্যাঁ, ওষুধ আছে তো এখানে? আমি খাই টেলমেস্টারিন। ও আচ্ছা আচ্ছা, যাক, এটাই তো ভালো কাজ করে। হুম, উম, যাই হোক, তো চলতেছে আপনাকে আর কি। আজকে কথা বলাবো না, আপনি শুধু আমার ক্লাসটা শুনবেন। আপনি যেহেতু অসুস্থ, আমি আমি একটু শুনি, আমি আবার একটু ভাইয়ের বাসায়, এখন আমার ভাই একটু অসুস্থ ছিল, দেখতে অবশ্যই আসছি। অবশ্যই, ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আপনি যতক্ষণ থাকবেন থাকবেন, একটু শুনবেন। তো আমরা একটু প্রেজেন্টেশনটা, এইমাত্র ক্লাসটা শুরু করেছি, প্রেজেন্টেশনটা একটু দেখতেছিলাম। তো এখানে আমরা আরো একটা বিষয় একটু দেখছি যে কিভাবে আমরা প্রশ্ন করব, কিভাবে আমরা উত্তর পাবো। তো প্রশ্নটা কি, এখানে এক্সারসাইজ রয়েছে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এখানে আমি যদি ডিড এর পরিবর্তে ডু ব্যবহার করি, তাহলে বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু টুডে, বা হোয়াট উইল ইউ ডু টুডে, তুমি আজ কি করবে। বা যদি বলা হয় হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। আর যখন এটা আমরা পাস্ট টেন্সে বলবো, তখন ডু এর জায়গায় শুধু ডিড। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আমরা তো সবাই এটা জানি। আর এটা যদি বলি ভবিষ্যতে, ফিউচার টেন্সে হবে, তখন কি হবে? হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে টুমরো। তাহলে একটা প্রেজেন্টেশন আমরা তিন ভাবে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে বর্তমান কাল ব্যবহার করে, একটা অতীতকাল, একটা ভবিষ্যৎকাল। এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, দেখেন পিকনিক সম্পর্কে যেটা আমরা বলেছিলাম, হোয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, কখন তুমি পিকনিকে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। দেখেন প্রশ্ন করতে গেলে ডাব্লিউএইচ ওয়ার্ড কাজে লাগে। কি কাজে লাগে? এখানে ডাব্লিউএইচ কিছু ওয়ার্ড রয়েছে, যে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট। দেখেন এর প্রত্যেকটার, এই যে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, এটা অতি সহজ উত্তর দেওয়া যায় যে আমি কক্সবাজার গিয়েছিলাম। তখন কি হবে? দেখেন টেন্সটা কেন কাজে লাগে। এই যে বাক্যটা বললেন,
হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। ও এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু শিখাই। যেমন আমি যদি বলি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন আপনাকে বললাম এ টি, ইট দা, এইচ ই, ইট দা ফুড, ডবল ডি। দেখেন খুব ভালো করে দেখেন, একটা দারুণ জিনিস শিখাচ্ছি, ইট দা ফুড। এটা হচ্ছে ইম্পারেটিভ একটা সেন্টেন্স। এটা যদি আপনাকে আমি বললাম, আপাকে বললাম যে আপা ইট দা ফুড, এখানে কিন্তু অনেকটা অভদ্রতার সঙ্গে আমি বলছি। এখানে ইট দা ফুড বললে কি বোঝায় জানেন, যে তুই খাবারটি খা বা তুমি খাবারটি খাও। এখানে ইটটা কিন্তু তুমি বা তুই সম্পর্কে যারা, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ইট দা ফুড। কি বললাম বলেন, ইট দা ফুড, ভালোভাবে দেখেন। ইট দা ফুড এই শব্দটাকে আমি যখন আবার ভদ্রভাবে, আপনার বাসায় আমি গিয়েছি, আপনাকে আমাকে তো আপনি তুই বা তুমি করে বলতে পারবেন না, যেহেতু আমি আপনার একজন স্যার। আমাকে বলতে হবে স্যার বা ভাইয়া প্লিজ ইট দা ফুড, এখানে আমরা বলবো PLEASE, প্লিজ। কি বলবো দেখেন, প্লিজ। এইবার আপনি এটা দিতে পারেন, EAT, প্লিজ ইট, THE দা ফুড, FOOD। কি বললাম, প্লিজ ইট দা ফুড, দেখেছেন, প্লিজ ইট দা ফুড। আচ্ছা একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে প্লিজ শব্দটা ব্যবহার করেছি, দুইটা বাক্যই কিন্তু একই। তো এখানে যখন আমি প্লিজ ব্যবহার করলাম, তখন এটা ভদ্রতা চলে আসলো, প্লিজ ইট দ্য ফুড। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে দয়া করে খাবারটি খান, খাবারটি গ্রহণ করুন। আর যখন আপনি বলবেন ইট দ্য ফুড, তখন বোঝা যাচ্ছে যে আপনি লোকটা আপনার সমবয়সী বন্ধু সার্কেল, অথবা আপনার অধস্তন, আপনার বয়সে ছোট কেউ হতে পারে। ইট দ্য ফুড, তুমি খাবারটি খাও, অথবা তুই খাবারটি খা। এটা মনে রাখবেন, স্কুলে যখন বাচ্চাদের সঙ্গে কথা বলতে হবে, যেহেতু আপনি আমেরিকাতে রয়েছেন, তো আমাদের এই প্লিজের ব্যবহারটা ওরা দেখবেন বেশি করে। ওরা কিন্তু ভদ্রতার খাতির এই কথাগুলা কিন্তু ঠিক এইভাবে বলে। ইট দা ফুড বললে কিন্তু কিছুটা রুড, একটা অশোভন আচরণ বুঝায়। আর যখন আমরা প্লিজ ইট দা ফুড বলবো, তখন কাউকে নম্রতা ভদ্রতার সঙ্গে এই কথাগুলো বলা হচ্ছে এমনটি বুঝাবে, প্লিজ ইট দা ফুড। ইট দা ফুড। তো আমরা ভালো একটা বিষয় দেখলাম, যে কোনো বাক্যের শেষে আপনি এইভাবে বলতে পারবেন। আপনি যদি বলেন টেক দ্য টি, তো এটা না বলে আপনি বলবেন প্লিজ টেক দ্য টি, টেক দ্য টি, অর্থাৎ আপনি দয়া করে চাটা খান বা খেয়ে নিন। অর্থাৎ একটা হচ্ছে ভদ্র আচরণ, আরেকটি হচ্ছে অভদ্র আচরণ। তো আমরা নিশ্চয়ই ভদ্র আচরণ ব্যবহার করে কথা বলবো। টি বলা কি এসেনশিয়াল? হ্যাঁ, ইট দা ফুড, হ্যাঁ। এখানে দিটা এসেনশিয়াল বলতে কি, না, আপনি যদি আমি টি টি এর সাথে জিজ্ঞেস করছি। আরেকটু বলেন প্লিজ, আমি শুনতে পারিনি, মানে রিপিট। আপনি যে ইট ড্রিঙ্ক দ্য টি ও আচ্ছা, এখানে বা দা টি। দিয়েছি কেন, ওই আর্টিকেলের নিয়মে বলা হচ্ছে কি, যে নাউনের পূর্বে একটা দা বসানো যায়। যেমন আপেল, আমি যদি বলা হয় আমি একটি আপেল, আমি বললাম যে আমি একটি আপেল খাই, আই ইট অ্যান আপেল। দেখেন এখানে অ্যান দিচ্ছি। যদি বলা হয় আমি একটি কলা খাই, আই ইট আ বানানা, আই ইট আ বানানা। অর্থাৎ নাউনের পূর্বে আপনি একটা আর্টিকেল দিতে পারবেন, এটা দিলে বেশি ভালো হয়। এই জন্য এখানে দাটা দিতে হবে। আপনি যদি বলেন প্লিজ টেক টি, এটাও হবে। কিন্তু এখানে আপনি যদি বলেন প্লিজ টেক দ্য টি, অর্থাৎ আপনি আমার টি টেবিলে, আপনার বাসায় আমি বসে রয়েছি ডাইনিং রুমে, আপনি বলছেন স্যার চাটা খেয়ে নেন। এই যে চা টি বা চা টা, ওই চায়ের সঙ্গে টি বা টা রয়েছে না, মনে রাখবেন, দি মানে হচ্ছে টি টা খানা খানি, দি মানে হচ্ছে টি টা খানা খানি। ওই যে বললেন বাংলায় যে স্যার, আপনি যদি বাংলায় বলতেন যে স্যার চাটা খেয়ে নেন, ওই চায়ের পরে টয়াকার রয়েছে না, ওই জন্য দিটা দিতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তো ওখানে আপনি প্লিজ টেক টি বললেও কিন্তু ওটা ভুল হয় না। আচ্ছা তারপর দেখেন, এখানে আমরা স্পোকেন রুল গুলো এইভাবেই করতে হয়, এভাবেই শিখতে হয়। এই যে দেখেন, আমরা অনেকেই জানি না, আমরা কিন্তু বলি না ডু দা সাম, অঙ্কটি করো। তো এই ডু দা সাম বললে এর ভিতরে কিছু একটা অশোভন আচরণ বোঝায়। কিন্তু যখন বলা হবে যে আমি অঙ্কটি পারছি না, আপনি আমার টিচার, আমি বললাম স্যার প্লিজ ডু দা সাম, সবকিছুতেই প্লিজ প্লিজ প্লিজ, শব্দটা সবার আগে বলে। থ্যাংক ইউ। যদি কোনো বাচ্চাদের জিজ্ঞেস করি তোমাকে কে জিনিসটা দিব, তখন বলে ইয়েস প্লিজ, ইয়েস ইয়েস প্লিজ। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সবাই সব সময় এটা ইয়েস। আরো সবার আগে। আরো একটা জিনিস ব্যবহার করে ওরা, দেখবেন যে কোনো আপনি ছোট একটা কাজ করে দিয়েছেন তাও বলবে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস। হ্যাঁ, এরা এই জিনিসটা এগুলো কথায় 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 কথায়, যখন হ্যাঁ তখন বাচ্চাদের ওরা দিয়ে যায়, তখন হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে, অল টাইম হ্যাঁ এগুলো হ্যাঁ, বলতেই। ঠিক 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 বলেছেন। আমার এক রিলেটিভ গিয়েছিল নিউ ইয়র্কে, হ্যাভ এ হ্যাঁ, ওর গুড উইকেন্ড।
আমার এক রিলে লাস্ট দিন আমার এক ফ্রাইডেতে বলে হ্যাপি গুড উইকেন্ড, ইয়েস, আমার এক রিলেটিভ গুড গিয়ে ইভিনিং। আমার এক রিলেটিভের ওর ছেলে মেয়ে নিউ ইয়র্কে থাকে, মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে ওখানে, তো উনি বেড়াতে গিয়েছিলেন মেয়ের বাসায়, এই বছর খানেক আগে হবে। তো ওনার ওই মেয়ের এক কলিগ, অর্থাৎ তিনি হচ্ছে আমেরিকান, হ্যাঁ, এই সাদা চামড়ার। তো উনি বাসায় আসছে ওই কলিগের সঙ্গে। এখন আমার এই রিলেটিভ কিন্তু বসে আছে দুইজন এক জায়গায় একই সাথে। তো চা খাচ্ছে, চা খাবে, এখন খেয়ে পারেনি। তো ওই আমেরিকান যিনি, উনি বলছে কি যে প্লিজ টেক টি, প্লিজ টেক টি বা প্লিজ টেক দ্য টি, যে আপনিও চাটা খান আমিও চাটা খাই, চাটা শুরু করি। তো আমাদের দেশ থেকে গিয়েছে তো, বাঙালি সমাজ থেকে, উনি বলল যে নো, আই উইল নট টেক টি, আমি চা খাবো না, বা বলল যে নো, শুধু এটা বলেছিল যে নো, আমি চা খাবো না, নো। তখন ওই আমেরিকান উনি একটু রাগান্বিত হলো। অসম্মানিত বোধ করে। ইয়েস, অসম্মানিত, এখানে কি বলতে হবে উনি পরে আর এটা কি ওর বলতে ওর হবে মেয়ে বুঝাই থ্যাংক দিয়েছিল। ইউ, ইয়েস, বলতে হবে নো থ্যাঙ্কস, নো থ্যাংক নো ইউ, থ্যাঙ্কস নো অথবা থ্যাংকস, নো থ্যাংক ইউ, নো হ্যাঁ। থ্যাংকস, নট তো নাও, এই ইটস এইটা নট, নিয়ে এইটা ইটস নিয়ে নট গুড ফর মাই হেলথ, ইয়েস বা ইয়েস, ইটস নট টাইম টু গুড ফর হেলথ হুম ফর মি, হুম এই হুম, টাইপের বলতে হবে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইটা। তো উনি তো জানতো না, উনি তো আমাদের বাংলাদেশ থেকে গিয়েছে একেবারে নতুন। তো পরবর্তীতে ওনার মেয়ে ওর বাবাকে শুধরে দিল যে বাবা, এখানে এসে আপনাকে ঘন ঘন প্লিজ থ্যাংক ইউ এটা ব্যবহার করতেই হবে। আপনি চা খাবেন না, ঠিক আছে, তো ওনাকে বলতে হতো যে নো থ্যাঙ্কস, বা ইট ইজ নট ভেরি হেল্পফুল ফর আওয়ার বডি, বা আই এম উইক, আই এম সিক, আই উইল নট টেক দ্য টি অ্যাট দিস মোমেন্ট, প্লিজ ইউ ক্যান টেক ইট, হ্যাঁ, প্লিজ ইউ ক্যান টেক ইট, আমি খাবো না, আপনি এখন খেতে পারেন। এইভাবে ওদেরকে প্লিজ বা থ্যাংক ইউ না বললে ওরা কিন্তু অসম্মানিত বোধ করে। আমাদের বাংলাদেশে যেমন একটা রীতি, একটা ট্রেন্ড রয়েছে না, ট্রেন্ড, যে কারো বাসায় গেলে আমরা মিষ্টি নিয়ে যাই। তো এরকম কিন্তু পৃথিবীর এক এক দেশে এক এক রকমের একটা রীতি থাকে, নীতি থাকে। তো এটা আর কি ফলো করতে, আপনি তো দেখেন যেহেতু ওখানে আছেন, ওখানে প্লিজটা বেশি প্রচলিত, প্লিজ এবং থ্যাংক ইউ। ওরা অনেক ভদ্র জাতি, জাপানিদের মতো। তো যাই হোক, আমরা এখানে দেখলাম যে আমরা কিন্তু ডিরেক্ট এটা কখনো বলবো না যে ইট দা ফুড বা ইট ফুড, আমরা বলবো প্লিজ ইট দা ফুড। তারপর দেখবো হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট। আচ্ছা, এগুলো তো আমরা দেখেছি, এগুলো আমরা পারি, গত একটা ইসে দেখেছিলাম। এখন আমরা চলে আসবো এই জায়গাটায়, আমাদের প্রয়োজন যেখানে, যেহেতু আমরা বাঙালি, আমাদের কথা বলতে গেলে প্রতিনিয়ত প্রথমে বাক্যগুলা, সেন্টেন্স গুলো আমাদের ব্রেনে বাংলায় চলে আসে, তাই না? তো বাংলা থেকে আমরা কিভাবে দ্রুত কোনো কিছু না ভেবেই ইংলিশে অনুবাদ করতে পারি, তার একটা সিস্টেম এখানে দেখাচ্ছি। একটা বিষয় হচ্ছে, আমাদেরকে প্রথমে একটা বাংলা বাক্যের সাবজেক্ট খুঁজে বের করতে হয়। কি খুঁজে বের করতে হয়? সাবজেক্ট। একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, তাই না? এই যে বাক্যটা দেখেন, এখানে কিন্তু কোনো সাবজেক্ট আপনি খুঁজে পাবেন, পাবেন, কিন্তু ভার্ব খুঁজে পাবেন না। একজন দিনমজুর, এটা হচ্ছে সাবজেক্ট, এর ইংলিশটা কি হবে? এ ডে লেবার। হুম, এ ডে লেবার অর্থ একজন দিনমজুর। তো আমি যদি বলি একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, তাহলে এখানে ভার্ব কোথায়, ক্রিয়া কোথায়? ক্রিয়া কি কোথাও আছে? নেই। তো ক্রিয়াটা আপনাকে নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম একটা ক্লাসে, যেখানে বাংলা বাক্যে কোনো ক্রিয়া না থাকে, সেখানে হয় বা হই বা আসি এমনটি ব্যবহার করতে হয়, হয়, হই বা আসি। তো এখানে কি ব্যবহার করবেন? এখানে এই জায়গাটা আপনি একটা সাবজেক্ট ব্যবহার করবেন, সরি, ভার্ব। একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। আবার একটু লক্ষ্য করি আমরা, একজন স্যার দিনমজুর, ওটা তো না দিলেও হয়, না, এটা আপনি এখানে বাংলায় লেখার সময় না দিলে হবে, কোনো ভুল হবে না, কিন্তু ইংলিশে আপনি ইংরেজি এখানে, সময় কি হবে? হ্যাঁ, হ্যাঁ, যেমন দেখেন আমি একজন ছাত্র, এখানে কোনো ভার্ব নেই, ক্রিয়া নেই বাংলায়, কিন্তু বই ইংলিশে, হইতে হবে, হ্যাঁ, ইজ, ইয়েস, এখানে ইজ আর বাংলায় বলতে হবে আমি হই একজন ছাত্র, ইংলিশে হবে আই অ্যাম আই স্টুডেন্ট। তো এটা একেবারে প্রাথমিক লেভেলের কথা, যে এখানে যেখানে কোনো বাংলা বাক্যে ক্রিয়া থাকে না, ওখানে হয় বা হই বা আসি এমনটি আনতে হয়। একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, কি হবে? এ ডে লেবার ইজ, একজন দিনমজুর হয়, এতটুকু হয়ে গেল। এইবার কি? অত্যন্ত পরিচিত ব্যক্তি, তাহলে এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন, কতটুকু হয়ে গেল? একজন দিনমজুর হয় অত্যন্ত পরিচিত ব্যক্তি। এইবার শেষে এইটুক দিয়ে দেন, আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। অ্যাডভার্বের ব্যবহারটা প্রথমে দিলেও হয়, শেষে দিলেও হয়। তো এখানে আমরা শেষে দিব, এ ডে লেবার ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন ইন আওয়ার কান্ট্রি। ইন আওয়ার কান্ট্রি, একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। সে দিন এনে দিন খায়, দেখেন এখানে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ এর অর্থ হচ্ছে এটা কি? এটা খুব এটা খুবই প্রচলিত, প্রচলিত একটা ফ্রেজ, প্রচলিত। হ্যাঁ, একটা একটা সেন্টেন্স,
যে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ দিন এনে দিন খায়। দেখেন এই যে হি লিভস, এখানে লিভস কেন হলো? কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, দেখেছেন? সে দিন এনে দিন খায়। ফ্রম হ্যান্ড টু মাউথ এটার অর্থ কি? যারা একেবারে নিডি ফ্যামিলির লোক, গরিব রিক্সা চালক, দেখবেন এদের সঞ্চয় থাকে না, যা ইনকাম করে প্রতিদিন তাই ভেঙে কিন্তু খেয়ে ফেলে। এই জন্য বলে দিন আনে দিন খায়, অর্থাৎ একদিনে যা আয় করে ওই দিনেই তাই খরচ করে ফেলে। এইটাকে বলে দিন এনে দিন খায়। অনেক স্টুডেন্টরা কিন্তু আমরা এটা বুঝি না। তো এটার অর্থ হচ্ছে সে যা ইনকাম করে সেই টাকাটাই সে ব্যয় করে ফেলে, তার কোনো সেভিংস থাকে না। আপনার সেভিংস রয়েছে না কিছু? আমার কিছু সেভিংস রয়েছে। প্রত্যেকটা মানুষের অল্প কিছু সেভিংস থাকে, এদের কিছু সেভিংস থাকে না। তাই বলা হয় সে দিন এনে দিন খায়। তাহলে এখানে সাবজেক্ট কি? হি। আর ভার্ব কি? লিভ। তো লিভ এর সঙ্গে এস যোগ হবে। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তাকে সারাদিন কাজ করতে হয়। এই দেখেন, আপনাকে হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার করিয়েছিলাম, মনে আছে? হ্যাভ টু, যেমন আই হ্যাভ টু গো টু স্কুল নাও, হি হ্যাজ টু ক্যাচ ফিশ নাও, তাকে এখন মাছ ধরতে হয়, তাকে স্কুলে যেতে হয়। এই যে যেতে হয়, করতে হয়, খেতে হয়, শুইতে হয়, খেলতে হয়, এমন ক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার করব। রুলটা কি থাকবে? হ্যাভ টু হ্যাজ টু। তাকে সারাদিন কাজ করতে হয়, কি হবে? হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক অল ডে লং। দেখেন এই যে হি হ্যাজ টু, বাক্যটা কিভাবে সাজিয়েছি কত সুন্দর করে। হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হয় কখন? অল ডে লং, সারা দিন। হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, দেখেন সে খুব পরিশ্রমী। সে খুব পরিশ্রমী কিভাবে আমরা করব? প্রথমে আনবো হচ্ছে হি। হি হচ্ছে সাবজেক্ট। আমরা জানি বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে কি বসে? অবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে? একেবারে শেষে বসে না? যেমন আমি ভাত খাই, আমি ফুটবল খেলি। এই যে খেলি, খাই, এগুলো তো ক্রিয়া, এগুলো বাক্যের একেবার শেষে গিয়ে বসেছে। কিন্তু ইংরেজিতে মনে রাখতে হবে সাবজেক্টের পরে ভার্ব আসে। আপনি যে কথাগুলাই বলবেন সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এটা কি বলতে হবে? এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপর এখানে ভার্ব এসেছে ইজ। ভার্ব এসেছে কি? ইজ। হি ইজ, এরপর ভেরি মানে খুব, আর তারপর ইন্ডাস্ট্রিয়াস অর্থ হচ্ছে পরিশ্রমী। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, সে খুব পরিশ্রমী। অর্থাৎ ইংরেজিতে যেমন বাংলায় আমি ভাত খাই, ইংরেজিতে হবে আই রাইস ইট। এটা যদি বলতাম তাহলে ঠিক হতো, আই রাইস ইট। কিন্তু এটা তো ভুল বাক্য। ইংলিশে কি বলতে হবে? আই ইট রাইস, অর্থাৎ আমি খাই ভাত। বাংলায় যা বলবেন ইংলিশে তার একটু উল্টা বলতে হবে। যেমন আমি ভাত খাই, আমি খাই ভাত। আমি স্কুলে যাই, আমি যাই স্কুলে। সুমন মাছ ধরে, মাছ ধরে বা সুমন ধরে মাছ। হুম। তারপর যদি বলা হয় রনি ফুটবল খেলে, রনি খেলে ফুটবল। দেখেছেন? তাহলে এই যে একটা সহজ সিস্টেম, এইটা যদি আমরা বুঝতে পারি যে কোনো বাক্য আমরা তৈরি করতে পারবো। আরো অনেক বড় বাক্য রয়েছে, দেখেন এটা আপা বলেন কি হবে। সে খুবই কমই বিশ্রামের সুযোগ পায়। সে খুবই কমই বিশ্রামের সুযোগ পায়, তাহলে কি হবে? সে পায়। হি গেটস, দেখেন হি সেলডম গেটস এর অর্থ হচ্ছে সে খুবই কম পায়। সেলডম শব্দের অর্থ কি বলেন তো? খুবই কম, কদাচিৎ। হি সেলডম গেটস দ্য অপরচুনিটি অফ রেস্ট, অর্থাৎ সে খুবই বিশ্রামের, খুবই কম সুযোগ পায় বিশ্রামের। সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইয়াসিন ভাই এটা বলতে পারবেন? সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমরা একটু চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। দেখেন, সে খুব সকালে ঘুম থেকে ওঠে, এইটুকুর ইংলিশ কি হবে? সে খুবই সকালে ঘুম থেকে ওঠে, এটা আমরা চেষ্টা করলে পারবো। কি হবে? এনিওয়ান ক্যান সে? হু ক্যান ডু ইট? সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কি হবে? তাহলে বলতে হবে সে খুব সকালে ওঠে। এর ইংলিশ কি হবে? হি গেটস আপ। দেখেন এই গেটসটা কেন হবে? এটা আমাদেরকে মনে রাখতে হবে। গেটস হবে কারণ এখানে সে খুবই সকালে ঘুম থেকে ওঠে। এই যে ওঠা ইংরেজি গেট আপ, আর এখানে ওঠে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য গেটস হবে। আর এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তো এখানে হি গেটস আপ ভেরি আর্লি ইন দা মর্নিং। সে খুব সকালে ঘুম থেকে ওঠে। কখন ওঠে? খুব সকালে। দেখেন তারপরের বাক্য কি হবে লাইনটা? সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং, এবং ইংরেজি কি? অ্যান্ড। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এই দেখেন অ্যান্ড। এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাহলে বেরিয়ে পড়ে ইংরেজি কি? গোজ আউট।
এই গো আউট মানে বেরিয়ে পড়া, আর যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য হি গোজ আউট ফর আর্নিংস, উপার্জনের জন্য। একটা বড় বাক্য দেখেন কত সহজে করা যায়। সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাহলে কি হবে? হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড, এবং গোজ আউট বেরিয়ে পড়ে, দা অপরচুনিটি সরি গোজ আউট ফর আর্নিংস। ফর আর্নিংস মানে কি বলেন তো? উপার্জনের জন্য। তাহলে এখানে যতগুলা বাক্য আছে, আমরা এই বাক্যগুলা ব্যবহার করে করে আমরা আরো অনেক সেন্টেন্স শিখব। বিশ্ববিদ্যালয়ে সেশন জট সমস্যা সমাধানের উপায় কি? দেখেছেন, দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। দীর্ঘমেয়াদে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। এই বাক্যগুলো আমরা তৈরি করব। হোয়াট আর দ্য ওয়েজ অফ সলভিং সেশন জ্যাম, বা সেশন জ্যাম মানে হচ্ছে জট প্রবলেম ইন দ্য ইউনিভার্সিটিস। এডুকেশন সিস্টেম ইজ ইন দ্য ফেস অফ থ্রেট ডিউ টু গোয়িং করোনা প্যান্ডামিক ফর লং টাইম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম উড বি অ্যান ইভিডেন্ট ফর্ম ফর এ লং। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ, কি বলছে, সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেখেছেন, এই বড় বড় বাক্যগুলো আমরা তৈরি করব, এগুলো সাজাবো। চীন পৃথিবীর পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। এই বাক্যটা করেন তো কি হবে? চীন বর্তমান কিন্তু সব থেকে বেশি কার্বন নিঃসরণ করছে চায়না, গণচীন যেটাকে বলা হয়। তাই বলা হচ্ছে চীন পৃথিবীর পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। রেসপন্সিবল শব্দের অর্থ হচ্ছে দায়ী। তাহলে কি হবে? চীন ইংরেজি কি? চায়না। এই বাক্যে কোনো ভার্ব নেই, এখানে একটা ইজ নিয়ে আসবো। চায়না ইজ মোস্ট রেসপন্সিবল, চায়না সবচেয়ে বেশি দায়ী। কিসের জন্য দায়ী? ফর দ্য এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের জন্য, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। বলা হচ্ছে যে চীন পৃথিবীর পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। বাক্যটা কিভাবে করবেন? চায়না, এখানে সাবজেক্ট হচ্ছে চীন, চীন এরপরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, চায়না ইজ মোস্ট রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্ট পলিউশন অফ দ্য ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গ্রুপের পরিচালিত নতুন গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। দেখেছেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক সব গবেষণা প্রতিষ্ঠান, তো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা এইটা প্রতিবেদনটা তৈরি করেছে। ইট হ্যাজ বিন ক্লেইমড, ক্লেইম মানে হচ্ছে দাবি করা, আর এই যে ইট হ্যাজ বিন ক্লেইমড, বি মানে হওয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য কিন্তু। ইট হ্যাজ বিন ক্লেইমড, এখানে বিন দেখে কেউ মনে করবো না যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ইট হ্যাজ বিন, এটা হইয়াছে, দাবি করা হইয়াছে। ক্লেইমড কি? ক্লেইম মানে দাবি করা, এটা দাবি করা হয়েছে। ইন দা নিউ রিসার্চ রিপোর্ট, একটা নতুন গবেষণা প্রতিবেদন, কন্ডাক্টেড বাই আ গ্রুপ, একটা দলের দ্বারা, রিলেটেড টু এনভায়রনমেন্টাল কন্ট্রোল ইন দা ইউএসএ, ইন দা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গ্রুপের পরিচালিত নতুন গবেষণায় প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ইট হ্যাজ বিন ক্লেইমড ইন দ্য নিউ রিসার্চ রিপোর্ট conducted by a group related to environmental control in the USA। দেখেছেন, বড় বড় বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমরা এখানে আরো অনেক বাক্য তৈরি করা শিখবো। আমরা এই বিষয়টা একটু দেখে আসি এখানে, যে স্পোকেন ইংলিশের হিয়ার ইউ ক্যান সি। দেখেন, আমি আপনাদের কিছু রুল একটু দেখিয়ে দিব, যেগুলা দেখলে আমরা খুব সহজে কথা বলতে পারি। সেই জায়গাগুলো আমরা একটু দেখছি এখন। সেভড, হ্যাঁ, ইংরেজিতে অনর্গল কথা বলতে আমরা কথা বলতে গেলে আমাদের যে বিষয়গুলো বেশি প্রয়োজন সেটা একটু দেখবো এখন। ওকে, এই যে দেখেন, আমাদের প্রায় কিন্তু এই কথাটা বলা লাগে। কোন কথাটা? আমি ইংরেজি শিখতে আগ্রহী। এখানে সাবজেক্ট প্লাস বি, সাবজেক্টের পরে আমরা বি ব্যবহার করব। কি ব্যবহার করব? সাবজেক্টের পরে বি। বি ভার্ব, বি ভার্বের ভিতরে কি থাকে? অ্যাম, ইজ আর অজয়।
ইন্টারেস্টেড ইন, এরপরে কি হবে? ইন্টারেস্টেড ইন অর্থাৎ সাবজেক্ট দিবেন, তারপর অ্যাম দিবেন বা ইজ দিবেন, যে কোনো একটা দিতে হবে। তারপর ইন্টারেস্টেড ইন, তারপর নাউন প্লাস ভার্ব। আমি ইংরেজি শিখতে আগ্রহী। আম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। সে ফটোগ্রাফিতে আগ্রহী। দেখবেন অনেকে আছে না ভ্রমণ করতে ভালোবাসে, অনেকে ছবি তুলতে ভালোবাসে। তো ছবি তোলাটাকে বলা হয় ফটোগ্রাফি। কি বলা হয় বলেন তো? ফটোগ্রাফি। তো বলা হচ্ছে সে ফটোগ্রাফিতে আগ্রহী। উই আর বা শি ইজ ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি। আমরা বই পড়তে আগ্রহী। উই আর ইন্টারেস্টেড ইন রিডিং বুকস। উই আর ইন্টারেস্টেড ইন রিডিং বুকস। সে গিটার বাজাতে আগ্রহী। হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেইং দ্য গিটার। তারপর দেখেন, আমি নতুন রেসিপি রান্না করতে আগ্রহী। অনেকে আছে না নতুন নতুন রেসিপি রান্না করতে চায়। তো সেখানে আপনি কিভাবে বলবেন বাক্যগুলো? স্যার, হ্যাঁ বলেন। স্যার আই এম এর পরে ধর আইএনজি থাকে না, যে এখানে আসছিল আই এম থ্যাংক ইউ, ভালো। ইন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সুন্দর প্রশ্ন। বলেন এখানে কেন আইএনজি থাকলো না, তাই তো? জি দেখেন এখানে আইএনজি আছে। এই যে দেখেন প্রথম বাক্যটা দেখাই, আমি ইংরেজি শিখতে আগ্রহী। তাই না? আপনি বলছেন যে স্যার আমি ইংরেজি শিখতে আগ্রহী আপনার কাছ থেকে। তো আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এরপরে দেখেন এই যে ইন লার্নিং, আপনি যেটা চাচ্ছেন এই ভার্বের পরে সেইটা আছে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম প্লেইং ফুটবল। আপনার প্রশ্ন যে স্যার অ্যাম ইজ আর থাকলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তো এরপরে কেন আইএনজি নেই? এই যে আইএনজি রয়েছে এখানে দেখেন। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে আগ্রহী। সে ফটোগ্রাফিতে আগ্রহী, ছবি স্যার, তুলতে। হুম। এখানে ইন্টারেস্টেড শোনেন, এটা হলো এই যে আগ্রহী না, আগ্রহী এর জন্য হবে ইন্টারেস্টেড। প্রত্যেকটা বাক্যই দেখেন আছে ইন্টারেস্টেড। দেখেন এক নম্বরে আছে আই এম ইন্টারেস্টেড, দুই নম্বরে আছে শি ইজ ইন্টারেস্টেড, তিন নম্বরে আছে উই আর ইন্টারেস্টেড, চার নম্বরে রয়েছে শি ইজ ইন্টারেস্টেড, পাঁচ নম্বরে রয়েছে দে আর ইন্টারেস্টেড। খেয়াল করে দেখেছেন? অর্থাৎ এখানে দেখেন, আপনাকে এখানে আমি বলে দিয়েছি এই যে সাবজেক্টের পরে বি ভার্ব বসবে, তারপর একসাথে ইন্টারেস্টেড ইন বসবে। এটা আপনাকে বসাতেই হবে, কেন জানেন? এটা রুল অনুসারে নিয়মের ভিতরে এটা পড়ে, তাই এটা আপনাকে বসাতে হবে। হুম। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট দিবেন। কি দিবেন? সাবজেক্ট। তারপর এখানে আপনাকে ইন্টারেস্টেড দিতে হবে। আই অ্যাম ইন্টারেস্টেড, শি ইজ ইন্টারেস্টেড, দে আর ইন্টারেস্টেড। এর রুলটাই হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপর ইন্টারেস্টেড ইন তারপর নাউন অথবা ভার্ব। নাউন দিলেও চলবে, ভার্ব দিলেও চলবে। যেমন আমি ইংরেজি শিখতে আগ্রহী, আম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আমি বই পড়তে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস। দেখেন এখানে রয়েছে নাম্বার থ্রি, আমরা বই পড়তে আগ্রহী। আমরা কি? উই। এরপরে একটা অক্সিলারি ভার্ব বসবে আর, উই আর ইন্টারেস্টেড ইন রিডিং বুকস। উই আর ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, আমরা বই পড়তে আগ্রহী। তারা বিশ্ব ভ্রমণে আগ্রহী। অনেকে আছে না সারা পৃথিবী ঘুরে দেখতে চায়, কি হবে? দে আর ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড। দে আর ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড। আমি নতুন রেসিপি রান্না করতে আগ্রহী। আই এম ইন্টারেস্টেড ইন কুকিং নিউ রেসিপিস। সে নতুন ভাষা শিখতে আগ্রহী। শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মনে রাখবেন প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ইন্টারেস্টেড ইন, তারপর নাউন। এই যে যেমন আমি ইংরেজি শিখতে আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এইভাবে আপনি বাক্য বানাতে পারবেন যে আমি কক্সবাজার যেতে আগ্রহী, আমি আমেরিকায় ভ্রমণে যেতে আগ্রহী। এই বাক্যগুলো আমরা ইন্টারেস্টেড ইন ব্যবহার করব। কি ব্যবহার করব? ইন্টারেস্টেড ইন। এটা মনে রাখবেন। পরে আমরা আরেকটা রুল দেখবো, সেটা হচ্ছে দেখেন সাবজেক্ট প্লাস মেক শিওর। কি বলবো? যেমন তুমি যাওয়ার আগে দরজা তালা দিয়ে যেও, এটা নিশ্চিত হও। আমি নিশ্চিত হব যে আমি আমার হোমওয়ার্ক শেষ করব। সে নিশ্চিত করেছে যে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত ছিল। আমাদের নিশ্চিত হওয়া উচিত ছিল যে আমরা সময় মতো বের হব। খেয়াল করেন এখানে প্রত্যেকটা কথায় মেক শিওর। দেখছেন? প্রত্যেকটা বাক্যে মেক শিওর অথবা শুড শিওর, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেক শিওর, তারপর দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা একটু এক্সাম্পল দেখি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে সাবজেক্ট বলবে, দেখেন সাবজেক্টের মেক শিওর, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। তুমি যাওয়ার আগে দরজা তালা দিয়ে যেও, এটা নিশ্চিত হও। মেক শিওর দ্যাট ইউ লক দ্য ডোর বিফোর ইউ লিভ। আমি নিশ্চিত হব যে আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আই উইল মেক শিওর দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক। সে নিশ্চিত করেছে যে ডকুমেন্ট প্রস্তুত ছিল।
হি মেড শিওর, দেখেন এই যে পাস্ট টেন্স আছে না, সে নিশ্চিত করেছিল। হুম, এই যে সে নিশ্চিত করেছে যে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত ছিল, তাহলে এখানে শি মেড শিওর, এই মেকের পরিবর্তে এখানে মেড হবে। 7 নাম্বার দেখেন, 7 নাম্বার, তারা নিশ্চিত করেছে যে সবার টিকিট ছিল। হুম, এখানে ট্রেনে উঠছেন, তো টিটি যিনি টিকিট চেক করে উনি এসে নিশ্চিত করলো যে এই কামরায় বা এই বগিতে যারা যারা রয়েছে প্রত্যেকের টিকিট আছে। তো কি বলা হচ্ছে, দে মেড শিওর দ্যাট এভরিওয়ান হ্যাড দেয়ার টিকেটস। এখানে হ্যাড মানে কি বলেন তো? 7 নাম্বারটা দেখেন, এখানে হ্যাড মানে কিন্তু ছিল। হ্যাভ মানে থাকা না, এইচ এ ভিই, হ্যাভ। হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। দে হ্যাড, দে মেড শিওর দ্যাট, তারা নিশ্চিত ছিল যে এভরিওয়ান হ্যাড দেয়ার টিকেটস। ঠিক আছে? তাহলে এখানে বাক্যগুলো এইভাবে তৈরি করতে হবে। আমি নিশ্চিত হব যে আমি যখন পৌঁছাবো তখন তোমাকে ফোন করব। আই উইল মেক শিওর দ্যাট আই ক্যান, আই কল ইউ হোয়েন আই অ্যারাইভ। তাহলে এটা মেক শিওরের একটা বাক্য বললাম, তাই না? এইবার একটা রুল আমরা দেখব, খুবই সহজ, খুবই সহজ। দেখেন, সাবজেক্ট, এরপরে হার্ডলি ইভার, তারপর ভার্ব। মনে রাখবেন সাবজেক্ট, এরপরে হার্ডলি ইভার প্লাস ভার্ব। কেমনে হয়? আমি খুবই কম জিমে যাই। আপনি জিমে যান কিনা আমি জানি না, আমি কিন্তু জীবনে কখনোই জিমে যাইনি। তো আমাকে কেউ যদি বলে যে স্যার আপনি কি জিমে যান, আমি বললাম যে না আমি যাই না, আমি খুবই কম যাই। অনেকে আছে না সারা দিনের ভিতরে একটি বিড়ি বা একটি সিগারেট খায়, অর্থাৎ বিড়ি খাওয়া বা ধূমপান করা ত্যাগ করে দিতে যাচ্ছে, তখন সে কি বলবে? এখানে কিন্তু আমাদের এই হার্ডলি ব্যবহার করতে হবে, এই রুলটা হবে হার্ডলি ইভার। আই হার্ডলি ইভার গো টু দা জিম, আমি খুবই কম জিমে যাই। সে খুবই কম ফাস্ট ফুড খায়, শি হার্ডলি ইভার ইটস দ্য ফাস্ট ফুড। আমরা খুবই কম টিভি দেখি, উই হার্ডলি ইভার অস টিভি। সে খুবই কম পার্টিতে যায়, হি হার্ডলি ইভার গোস টু দ্য পার্টি। তারা খুবই কম বিদেশ ভ্রমণে যায়, কি হবে? দে হার্ডলি ইভার অ্যাব্রোড, গো অ্যাব্রোড। এগুলো একটু পড়ে ফেলেন তো 1 থেকে 9 পর্যন্ত। কি আছে, আমি খুবই কম জিমে যাই, করা যাবে? একটু পড়েন, বাংলা এবং ইংলিশ দুইটাই পড়তে হবে। জি, পড়বো। 1 থেকে আপনি পড়বেন যে প্রথমে ইংরেজিটা পড়েন, আই হার্ডলি ইভার গো টু দা জিম, আমি খুবই কম জিমে যাই, এইভাবে। জি, হুম, I hardly go to the gym. হুম, আমি খুবই কম জিমে যাই। হুম, She hardly every eat fast food. সে খুব খুব কম ফাস্ট ফুড খায়। We hardly every watch টিভি। আমরা খুব কম ভিডিও দেখি। He hardly every goes to parties. সে খুব কম পার্টিতে যায়। হুম, তারপরে they hardly every travel abroad. তারা খুব কম বিদেশে ভ্রমণ করে। I hardly every drink coffee. আমি খুব কম কফি পান করি। হুম, She hardly he hardly every works and we can সে খুব কম সপ্তাহান্তে কাজ করে। হুম। তারপর হইলো আচ্ছা we দেখেন, hardly every stay up late. হুম, আমরা খুব কম রাতে জেগে থাকি। জেগে থাকি, হ্যাঁ। তাহলে এখানে একটা জিনিস কি বুঝতে পেরেছেন যে রুলটা দেখেন, রুলটা বলা হচ্ছে যে সাবজেক্ট, তারপরে হার্ডলি ইভার, তারপর ভার্ব। 3টা কথা বলেছি, সাবজেক্ট প্লাস হার্ডলি ইভার প্লাস ভার্ব। যেমন আমি খুবই কম জিমে যাই, সাবজেক্ট কি? আই। এরপরে দেখেন নিয়ম অনুসারে বলেছে সাবজেক্টের পরে হার্ডলি ইভার বসবে, তো আই এর পরে হার্ডলি ইভার বসেছে। আমি খুবই কম জিমে যাই, আই হার্ডলি ইভার, যাওয়া ইংরেজি হচ্ছে গো। কোথায় যাই? টু দা জিম, আমি খুবই কম জিমে যাই। দেখেছেন, আই হার্ডলি ইভার গো টু দা জিম, আমি খুবই কম জিমে যাই। আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ইভার ওয়াচ টিভি, আই হার্ডলি ইভার ওয়াচ টিভি, আমি খুবই কম টিভি দেখি, তাই না? তাহলে এই যে বাক্যগুলা আপনার দৈনন্দিন জীবনেও কিন্তু এরকম কথা অনেক সময় বলা লাগে, যে আপনি আমাকে বললেন যে স্যার আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, আমি জিমে যাওয়ার সময় পাই না, তখন কিভাবে বলবেন? তখন কিন্তু বলবেন আই হার্ডলি ইভার গো টু দা জিম। আপনাকে যদি বলি যে আপনি কখনো পার্কে যান বা সিনেমা দেখতে যান, ও দেশে যদিও এগুলা ওইভাবে চলে না, তো আপনি বললেন স্যার আমি খুবই কম পার্কে যাই, আমি খুবই কম সিনেমা দেখি। আমি খুবই কম পার্কে যাই, আমি খুবই কম সিনেমা দেখি। আই হার্ডলি ইভার গো টু পার্ক, গো টু দা পার্ক।
অথবা আই হার্ডলি গো টু দা ওয়াচ মুভি। তাহলে এখানে স্যার হার্ডলি, রুল রুল গুলা কি সাবজেক্টের পরে হার্ডলি থাকবে? ইয়েস ইয়েস, এই রুলগুলো হচ্ছে সাবজেক্টের পরে হার্ডলি ইভার একসঙ্গে থাকবে, হার্ডলি ইভার প্লাস ভার্ব বলবে, হার্ডলি ইভার প্লাস ভার্ব বলবে, মনে রাখবেন। আচ্ছা, এরপর একটা দেখবো, আই অ্যাম অ্যাবাউট লিভ দ্য হাউস। আমি ঘর ছাড়তে যাচ্ছি। আপনি আমাকে বললেন যে স্যার, আমি এখানে আসছি দীর্ঘ 10 বছর হয়ে গেছে, আমি এখন বাংলাদেশে চলে আসবো, আর কখনো আমি এখানে ফিরবো না, সৌদি আরবে আসবো না। তো আপনি বলতেছেন যে স্যার, আমি ঘরটি ছাড়তে যাচ্ছি, আমার যে বাসা রয়েছে বাসাটা ছেড়ে দিতে যাচ্ছি, এখনো ছেড়ে পারেননি, এই মাসের দিকে ছেড়ে দিবেন। তারপরে বলা হচ্ছে কি, একটা সভা শুরু হতে যাচ্ছে, তার বিজয়ী ঘোষণা করতে যাচ্ছে, তারা বিজয়ী ঘোষণা করতে যাচ্ছে। আমি সবার কাজ, আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস, শি ইজ অ্যাবাউট টু গিভ দ্য প্রেজেন্টেশন, উই অ্যাবাউট টু স্টার্ট দ্য মিটিং, দে আর অ্যাবাউট টু অ্যানাউন্স দ্য দেম উইনার। তারা তাদের নিজেদেরকে ঘোষণা করতে যাচ্ছে। দেখেন খুব ভালো একটা রুল, কিভাবে করবেন এটা, সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব বলবে, কি বলবে বলেন? বি ভার্ব, অ্যামিজার। বি ভার্ব মানেই কিন্তু অ্যামিজার, মনে রাখবেন। সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ অ্যামিজার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব। এই রুলগুলো আপনাদের কিন্তু প্রতিদিন আমাদের কথা বলতে গেলে কাজে লাগে। স্পোকেন রুল, এই শিট গুলো আমি দিয়ে দিব, এটা কমপ্লিট করতে পারলে আর কিচ্ছু লাগবে না। সাবজেক্ট প্লাস বি, অ্যামেজার, অ্যাবাউট টু প্লাস বি ভার্ব। আমি ঘর ছাড়তে যাচ্ছি, আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস, সে একটি উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত। উপস্থাপনা ইংরেজি কি বলেন তো? প্রেজেন্টেশন। শি ইজ অ্যাবাউট টু, হুম শি ইজ অ্যাবাউট টু গিভ আ প্রেজেন্টেশন, সে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা সভা শুরু করতে যাচ্ছি, আপনি একটা মিটিং হচ্ছে ওখানে, যে বাঙালি কলোনিতে বা বাঙালি যারা আছে বাংলাদেশ থেকে, ওদের নিয়ে একটা, যেমন এখন কিন্তু ওখানে প্রচুর পরিমাণে যাদের কাগজপত্র নাই দেশে পাঠিয়ে দিচ্ছে, দেখলাম পেপারে, ইউটিউবে, সংবাদে দেখতে পারছি। তো বলা হচ্ছে যে এই জরুরি অবস্থায় যারা বাংলাদেশিরা এখানে কাজ করছে তাদের জন্য একটা সভা ডাকা হয়েছে। তো বলা হচ্ছে আমরা সভা শুরু করতে যাচ্ছি, উই আর অ্যাবাউট টু স্টার্ট দ্য মিটিং, সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, হি ইজ অ্যাবাউট টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন, তারা বিজয়ী ঘোষণা করতে যাচ্ছে, দে আর অ্যাবাউট টু অ্যানাউন্স দ্য উইনার। দেখেছেন, আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি, আম অ্যাবাউট টু স্টার্ট মাই ওয়ার্ক। তাহলে এখানে কিভাবে আপনি গঠন করবেন? প্রথমে সাবজেক্ট বসাবেন, এই একটা বাক্য দেখেন, আমি ঘর ছাড়তে যাচ্ছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে অ্যাম ইজার, তো আই এর পরে কি বসে? অ্যাম। এরপরে বসাবেন অ্যাবাউট টু, একই সঙ্গে অ্যাবাউট টু একসঙ্গে, তাহলে কি দাঁড়ালো? আই অ্যাম অ্যাবাউট টু। এরপরে ভার্ব বসাতে হবে, ভার্ব কি? ছেড়ে দাও, ইংরেজি হচ্ছে লিভ, ছেড়ে দেওয়া ইংরেজি হচ্ছে লিভ। তাহলে ছাড়তে যাচ্ছি, কি ছাড়তে যাচ্ছি? আমি ঘরটি ছাড়তে যাচ্ছি, আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস। এই ধরনের কথাগুলো যখন আমাদের বলার প্রয়োজন হয় তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। আমি ঘর ছাড়তে যাচ্ছি, সে একটি উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা সভা শুরু করতে যাচ্ছি, সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই বাক্যগুলো আমরা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব, এই কথাগুলো আমাদের প্রতিনিয়ত বলা লাগে। আমি ঘর ছাড়তে যাচ্ছি, আমি কাজটি শুরু করতে যাচ্ছি। এই দেখেন, সে তার বন্ধুকে ফোন করতে যাচ্ছে, সে তার বন্ধুকে ফোন করতে যাচ্ছে, হি ইজ অ্যাবাউট টু কল হিজ ফ্রেন্ড। তারা সিনেমা দেখতে যাচ্ছে, বা আমরা সিনেমা দেখতে যাচ্ছি, তারা যাচ্ছে, দে আর অ্যাবাউট টু ওয়াচ দা মুভি। এখানে এটা বললেও কিন্তু বলতে পারেন তারা সিনেমা দেখতে যাচ্ছে, দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি। দেখছেন, সে একটি গুরুত্বপূর্ণ, 4 নাম্বার দেখেন, সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কি হবে? হি ইজ অ্যাবাউট টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন, শি ইজ অ্যাবাউট টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন। তারা বিজয়ী ঘোষণা করতে যাচ্ছে, দে আর অ্যাবাউট টু অ্যানাউন্স দ্য উইনার। এখানে অ্যাবাউট টু এর একটা রুল বললাম। পরের রুলটা খুবই সহজ, এটা আমাদের সারা দিনে আমরা অনেকবার ব্যবহার করি, সাবজেক্ট প্লাস প্রিফার টু প্লাস ভার্ব। আমি সকালে চা পান করতে পছন্দ করি, সে রাতে পড়াশোনা করতে পছন্দ করে, আমরা গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যেতে পছন্দ করি, সে বাড়িতে থেকে কাজ করতে পছন্দ করে, তারা নিরামিষ খাবার খেতে পছন্দ করে। এই যে পছন্দ করা করি, এমন থাকলে সাবজেক্ট প্লাস প্রিফার টু প্লাস ভার্ব বসাতে হবে। কি বললাম বলেন? দেখেন, এই বাক্যগুলো আমাদের প্রতি মুহূর্তে কিন্তু বলা লাগে, যে সাবজেক্ট প্লাস প্রিফার টু প্লাস ভার্ব। আবার শুনবো, সাবজেক্ট প্লাস প্রিফার টু
প্লাস ভার্ব। আই প্রিফার টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। আমি সকালে চা পান করতে পছন্দ করি। সাবজেক্ট কি? আই। এরপরে প্রিফার টু একত্রে বসাবেন, অর্থাৎ পছন্দ করি। তারপর ভার্ব বসাবেন কি? প্রিফার টু ড্রিঙ্ক, পান করা। আমি পান করতে পছন্দ করি। কি পান করতে পছন্দ করি? কখন পছন্দ করি? আই প্রিফার টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। আই প্রিফার টু ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন। অর্থাৎ আমি সকালে চা পান করতে পছন্দ করি, আমি বিকালে চা পান করতে পছন্দ করি, আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমি ফুটবল খেলতে পছন্দ করি, হ্যাঁ, আমি লুডো খেলতে পছন্দ করি। এগুলো কি বলবেন? আই প্রিফার টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। দেখেছেন? তারপরে কি? সে রাতে পড়াশোনা করতে পছন্দ করে। আমিও যেমন দিনে পড়তে পারি না, রাতে পড়তে ভাল লাগে। তো শি প্রিফার্স টু স্টাডি অ্যাট নাইট। আমরা গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যেতে পছন্দ করি। উই প্রিফার টু গো অন। এই গো অন মানে বেড়াতে যাও। উই প্রিফার টু গো অন ভ্যাকেশন ইন দ্য সামার। সে বাড়িতে থেকে কাজ করতে পছন্দ করে। হি প্রিফার্স টু ওয়ার্ক ফ্রম হোম। দেখেছেন? তাহলে এই রুলগুলা কিন্তু আমরা প্রিফার টু দিয়ে করব। কি দিয়ে করব? প্রিফার টু। এরপর একটা দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প। সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্বের পর আইএনজি। যেমন দেখেন, তার কি বলছে? আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ জোকস। অর্থাৎ তার মজার জোকগুলো শুনে আমি আমার হাসি থামাতে পারি না। অনেকে দেখবেন ইউটিউবে বাংলাদেশ, ভারত বা পৃথিবীর বিভিন্ন দেশের ওই যে সব থেকে বেশি জোকস করতো, কি জানেন? ওর নাম ছিল হচ্ছে মিস্টার বিন। কখনো কথা বলতো না, কিন্তু মানুষকে প্রচুর পরিমাণে হাসাতে পারতো, আনন্দ দিতে পারতো। তো সেই কথাটা বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প। সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্বের পর আইএনজি। যেমন দেখেন, তার মজার কৌতুক শুনে আমি হাসি থামাতে পারি না। আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ জোকস। শেষে যে ভার্বটা বসবে, ভার্বের পর আইএনজি দিতে হবে। শোনেন, সাবজেক্ট, তারপর ক্যান নট হেল্প, অর্থাৎ না করে পারি না। ক্যান নট হেল্প সাহায্য না নিয়ে পারি না, এটা বলাচ্ছে সাহায্য না নিয়ে চাই আমরা না করে পারি না। অর্থাৎ তার মজার কৌতুক শুনে আমি না হেসে পারি না। পরীক্ষার আগে সে নার্ভাস অনুভব না করে পারে না। আমরা আবহাওয়া নিয়ে চিন্তা না করে পারি না। সে ভ্রমণ নিয়ে উত্তেজিত না হয়ে পারে না। অর্থাৎ এই বাক্যগুলো কিভাবে করবেন? সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্বের পর আইএনজি। তার মজার কথাগুলো শুনে আমি না হেসে পারি না বা হাসি থামাতে পারি না। আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ জোকস। পরীক্ষার আগে সে নার্ভাস অনুভব না করে পারে না। শি ক্যান নট হেল্প ফিলিং নার্ভাস বিফোর দ্য এক্সাম। দেখেন, শি ক্যান নট হেল্প অর্থাৎ সে সাহায্য না নিয়ে পারে না, ফিলিং নার্ভাস অর্থাৎ সে নার্ভাস না হয়ে পারে না বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে। দেখেছেন? এটা কিন্তু আমরা এইভাবে করব। যেমন, আমি আমার শৈশব নিয়ে ভাবতে না ভাবে থাকতে পারি না। আই ক্যান নট হেল্প থিঙ্কিং অ্যাবাউট মাই চাইল্ডহুড। অনেকে আছে না, আমরা শৈশব নিয়ে খুব বেশি ভাবি, যে আমার অতীতের দিনগুলো খুব ভালো ছিল, এখন কেন এমন হলো, আমি কেন ভালো চাকরি পাইলাম না। নস্টালজিক বলে, নস্টালজিয়া। অতীতের স্মৃতি চারণ করে। তো এখানে বলছে কি, আমি আমার শৈশব নিয়ে না ভেবে থাকতে পারি না। আই ক্যান নট হেল্প থিঙ্কিং অ্যাবাউট মাই চাইল্ডহুড। সে, আচ্ছা, আমরা আমাদের দলকে উৎসাহিত, কি বলছে? আমরা আমার দলকে উৎসাহিত না করে থাকতে পারি না। উই ক্যান নট হেল্প চিয়ারিং ফর আওয়ার টিম। চিয়ার মানে উৎসাহিত করা। সে তার সাফল্য নিয়ে গর্বিত না হয়ে থাকতে পারে না। হি ক্যান্ট হেল্প ফিলিং প্রাউড ইন হিজ অ্যাচিভমেন্টস। তারা কনসার্টের জন্য উত্তেজিত হতে পারছে না। দে ক্যান নট হেল্প বিং এক্সাইটেড ফর দ্য কনসার্ট। অর্থাৎ এইটার রুলটা হবে কি? সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প, তারপর ভার্বের পর আইএনজি। সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প, তারপর ভার্বের পর আইএনজি। এখন একটা রুল দেখাবো, আর এটা আরো সহজ। সাবজেক্ট প্লাস লুক লাইক, সাবজেক্ট প্লাস লুক লাইক প্লাস নাউন। কেমন হবে? তুমি তোমার বাবার মতো দেখতে। ইউ লুক লাইক ইওর ফাদার। ইউ লুক লাইক ইওর ফাদার। দেখেছেন? আমরা অনেক সময়, আপনি বলেন না যে আমাকে দেখলেন, দেখে বললেন যে স্যার আপনি তো অবিকল আপনার বাবার মতো দেখতে, আপনি তো হুবহু আপনার বাবার মতো দেখতে। কিভাবে ইংলিশে বলবেন? স্যার ইউ লুক লাইক ইওর ফাদার। সে একজন মডেলের মতো দেখাচ্ছে, মডেল। আমরা অনেক সময় মডেল সাজি না, বিভিন্ন মডেল, যেমন চিত্র জগতের বিভিন্ন নায়ক নায়িকা মডেল করে, মডেলিং। শি লুকস লাইক এ মডেল। শি লুকস লাইক এ মডেল। আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। দ্য ওয়েদার লুকস লাইক ইট ইজ গোয়িং টু রেইন। তারা মজা করতে তারা মজা করতে মনে হচ্ছে। দে লুক লাইক দে আর হ্যাভিং ফান।
সে একজন বিখ্যাত অভিনেতার মতো দেখাচ্ছে। হি লুকস লাইক এ ফেমাস অ্যাক্টর। এই লুক লাইক মানে হচ্ছে দেখানো, মনে রাখবেন। লুক লাইক শব্দের অর্থ কি হবে? দেখানো। কোনো বিষয় নিয়ে দেখাচ্ছে, করছে, চলছে এমন বোঝালে সেখানে লুক লাইক হবে। তো দেখেন এখানে আমরা এটা একটু পড়বো যে 100+ ইংলিশ স্পিকিং টপিকস উইথ স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। মাইসেলফ, এই মাইসেলফ, হোয়াট আর ইউর হবিস, ডিসক্রাইব ইউর রুটিন। এই বাক্যগুলো একটু পড়তে হবে। আমরা এখান থেকে পড়ে দেখি কি বুঝি। একটু পড়েন তো এখানে। মাই নেম ইজ ফারাজ হাসান, তারপর কি বলছে? My name is Farad Hassan. I am an হচ্ছে বলেন, আই এম অ্যান অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল উইথ ওভার 6 years of experience in financial oversight, administrative efficiency, and client service. I'm passionate about creating efficient financial system. হোয়াট আর ইউ, আচ্ছা আমরা এইখান থেকে পড়ি। দেখেন ফ্যামিলি সম্পর্কে, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? আপনার একটা পরিবার আছে না? আপনার পরিবারে মা বাবা ভাই বোন আছে। আপনার পরিবারে যদি কেউ আরো কেউ থেকে থাকে, আপনি ম্যারিড আর আনম্যারিড, আপনার বেবি আছে কিনা, এটা টোটাল একটা বর্ণনা দিতে হবে। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? বলতে হবে ইয়েস আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি। প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? তুমি কি তোমার পরিবারকে বর্ণনা করতে পারবে? কি হবে বলেন? ইয়েস আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি সম্পর্কে একটু বর্ণনা করেন তো। আমরা ইনস্ট্যান্ট কথা বলবো, ওই যে মুখস্থ করে কথা বলবো, এটা হবে না। তাৎক্ষণিকভাবে এখন থেকে আমরা কথা বলা শিখবো। তো ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, পরিবার সম্পর্কে একটু বর্ণনা দিতে হবে। বলেন আপনি যা পারেন নিজের পরিবার সম্পর্কে ইংলিশে কয়েকটা বাক্য বলেন, তারপর আপা বলবে। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, তুমি কি তোমার আপনি কি আপনার পরিবার বর্ণনা করতে পারবেন? আচ্ছা আপনি না পারেন, আপা একটু বলতে পারবেন? ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? আই হ্যাভ কাম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি। হ্যাঁ, মাই ফ্যামিলি ইজ কনসিস্ট অফ 4 members। এনিওয়ান ক্যান সে। মাই ফ্যামিলি সম্পর্কে একটু বলতে হবে, দেখি আমরা কে কি পারি। পরে রয়েছে হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, তুমি কখন কখন তোমার পরিবারকে সময় দাও। ডু ইউ প্রিফার আই স্মল অর লার্জ ফ্যামিলি, হোয়াই, টেল মি অ্যাবাউট দ্য বেস্ট ফ্রেন্ড, অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। এই বাক্যগুলোর উত্তর একটু বাড়িয়ে একটু বললেই কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে যায় মাই ফ্যামিলি সম্পর্কে। ফ্যামিলি ফ্রেন্ডস বা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এই বাক্যগুলো একটু বলেন তো। প্রশ্ন পড়েন এবং উত্তর দিতে হবে। আপা প্লিজ লেট মি নো দ্যাট, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? ইজ ইট পসিবল ফর ইউ? আচ্ছা, sir. I'm you. হ্যাঁ আপনি বলেন, আপনার যতটুকু পারেন বলবেন। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি বলেন, আপনি যত যা পারেন সেটা বলেন। Can you describe your family? হুম। How often do you spend time with your family? হুম। Do you prefer a small হুম। or a large family? Why? হুম। Tell me about your last spent. হুম। না, এইবার তো প্রশ্নগুলো বলেছেন, Last উত্তরটা spent. উত্তরটা একটু বলতে হবে জি যে। উত্তরগুলো হ্যাঁ, যেমন আমি বলি ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, বলতে হবে ইয়েস আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি ইজ আ স্মল ফ্যামিলি। মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আওয়ার ফ্যামিলি ইজ কনসিস্ট অফ 5 members। আমার ফ্যামিলি 5 জন সদস্য নিয়ে গঠিত। আই মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি আই থিঙ্ক। মাই ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ। আমার পরিবার একটা গ্রামে বসবাস করে। দেয়ার আর সো মেনি people who are engaged in farming। হ্যাঁ, তারপর বলতে হবে মাই ফ্যামিলি ইজ মিডিল ক্লাস, মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি। আই থিঙ্ক মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি। মাই গ্র্যান্ড প্যারেন্টস ইজ উইথ আস, বা মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ উইথ আস। আমাদের দাদা দাদি বা ঠাম্মা ঠাকুর দাদা যেটাকে বলি আমরা, তারা আমাদের সঙ্গে বাস করে। দ্যাটস অল ফর টুডে, বা দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার তরফ থেকে। আপনি 2টা 3টা বাক্য বলেন, বলে তারপরে ওইটা বলবেন। ওই শীটটা আমি দিয়ে দিব, ওইটা মুখস্থ করে ফেলতে হবে। তো বলেন যে ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, আপনি কি আপনার পরিবার বর্ণনা করতে পারবেন? কি বলতে হবে বলেন? ইয়েস yes. আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি। আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি, ওই প্রশ্নে যা আছে ওইখান থেকে নিয়েই কিন্তু উত্তর দিতে হবে। Oh, I can describe my family.
আচ্ছা, তারপর দেখবো হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি। আপনি আপনার পরিবারের সাথে কখন বা কি পরিমাণ সময় ব্যয় করেন। হুম, কত সময় ব্যয় করেন। হাউ মানে কিভাবে বা কেমন করে। ডু ইউ প্রিফার আ স্মল অর লার্জ ফ্যামিলি। এই প্রশ্নটার উত্তর খুবই সহজ। এই প্রশ্নটার এই প্রশ্নের বাংলা অর্থটা কি বলা যাবে? ডু ইউ প্রিফার, তুমি কি পছন্দ করো, এ স্মল একটা ছোট, অর লার্জ ফ্যামিলি, হোয়াই, তুমি কি একটা পরিবারকে, মানে তুমি ছোট পরিবার পছন্দ করো না বড় পরিবার পছন্দ করো। যদি ছোট পরিবার পছন্দ করো, হোয়াই, কেন করো। আর যদি বড় পরিবার পছন্দ করো, তাও বলতে হবে হোয়াই, তুমি কেন বড় পরিবার পছন্দ করো। টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে আমাকে বলো। তো এইগুলো বললেই কিন্তু উত্তর হয়ে যাবে। এই শীটটা আমি দিয়ে দিব, আপনি এখান থেকে এই পড়াগুলো একটু রেডি করবেন। এই প্রশ্নের এই যে 1 2 3 4, অর্থাৎ এই 4টা প্রশ্নের উত্তর একটু লিখবেন। মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ আমার পরিবার এবং আমার বন্ধু। শেষের প্রশ্নটা বলেছে টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, এইটা কিন্তু এখান থেকে লিখতে হবে। আপনি এই প্রশ্নগুলোর উত্তর কাইন্ডলি একটু লিখবেন। হুম, এরপর দেখেন এডুকেশন অ্যান্ড লার্নিং। What was your favorite subject in school? Why? Describe your university experience. Do you prefer online or offline learning? What skills are you currently learning? এই মুহূর্তে কোন ধরনের প্রতিভা, মেধা, কোন ধরনের একটা দক্ষতা আপনি অর্জন করছেন। Work and career. What do you do for a living? Do you enjoy your current job or why? What are your career goals? What are your career goals? এখানে অনেক প্রশ্ন টেকনোলজির নিয়ে সম্পর্কে লেখা রয়েছে। হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জ ইউর লাইফ। কিভাবে প্রযুক্তি তোমার জীবনকে চেঞ্জ করেছে। হোয়াটস ইউর ফেভারিট গ্যাজেট, হোয়াই। হোয়াট ডু ইউ থিঙ্ক টেকনোলজি ইজ মেকিং পিপল লেজি। খুব সুন্দর চমৎকার একটা বাক্য লিখেছে এখানে। কি বললাম দেখেন, বলা হচ্ছে যে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, টেকনোলজি ইজ মেকিং পিপল লেজি, এই প্রযুক্তি মানুষকে অলস করে দিচ্ছে। আগের দিনে, আজ থেকে 50 বছর আগে মুরব্বীরা যারা ছিল, এরা কিন্তু অনেক পরিশ্রমী ছিল। কিন্তু এই প্রযুক্তি আসার ফলে আমরা অলস হয়ে যাচ্ছি। এখন কেউ হেঁটে চলি না, সবাই কার রয়েছে, মোটর সাইকেল রয়েছে, তাই না? আরো বিভিন্ন যানবাহন রয়েছে। হাউ ডু ইউ ইউজ টেকনোলজি ইন ইউর ওয়ার্ক অর স্টাডিজ। হাউ কিভাবে বা কেমন করে, ডু ইউ ইউজ টেকনোলজি ইন ইউর ওয়ার্ক অর স্টাডিজ, তোমার পড়াশোনায় কিভাবে তুমি টেকনোলজি ব্যবহার করো। তো দেখেন অনেকগুলা রুল আজকে করালাম, এই রুলগুলো একটু দেখবেন এবং এখান থেকে প্র্যাকটিস করতে হবে। এই বাক্যগুলো কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন। এই যে বাক্যগুলা, এই যে চীন পৃথিবীর পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গ্রুপের পরিচালিত নতুন গবেষণা প্রতিবেদনে এমন দাবি করছে। এই বাক্যগুলো কিভাবে গঠন করা হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে বসেছে, এইগুলো একটু খেয়াল করতে হবে। এখান থেকে মেক এ স্টোরি, দেখেন এটা আমি আগামী ক্লাসে আরো ভালো করে দেখিয়ে দেবো। কয়েকটা ভার্ব দিয়েছি। মেক এ স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্বস। হ্যাঁ, এই ভার্বের ফর্মগুলো ব্যবহার করে গল্প রচনা করতে হবে। বিয়ার মানে বহন করা, বেট মানে পরাজিত করা, বিকাম মানে হওয়া। এবার দেখেন এখানে একটা গল্প লিখেছে, যে গল্পের ভিতরে এই ভার্ব গুলা সব আছে। ওয়ান্স আপন এ টাইম আ ইয়ং বয় নেমড আরিফ লিভড ইন এ ভিলেজ। হি হ্যাড আ ড্রিম টু ক্লাইম দ্য হাইয়েস্ট mountain in the region. It was not just an ordinary goal, it was a challenge that he wanted to bear on his shoulders to improve his strength and determination. He knew the journey would be tough, but he was determined. দেখেছেন এই যে এখানে বেড বসেছে, এই যে as he climbed higher the cold wind beat against his face। দেখেছেন BEAT, দেখেন বেট, পরাজিত করা। বাতাস, ঠান্ডা বাতাস তার মুখে ধাক্কা দিয়ে তাকে পরাজিত করতে চাচ্ছিল। কিন্তু রাজু তো ছিল কি, সে ছিল খুব, আরিফ কি ছিল, সে ছিল দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, তাকে পাহাড়ের চূড়ায় উঠতেই হবে যে করে হোক। এখানে ভার্ব ফর্ম নিয়ে গল্প তৈরি করা আছে, এগুলো একটু পড়বেন কিভাবে ভার্ব ব্যবহার করে করে গল্প লেখা যায়। এটা আগামী ক্লাসের একটু